এখন বয়ানের রাজনীতি, ন্যারেটিভের রাজনীতি, এটা বিষয়ে আমার একটা ব্যক্তিগত আপনার ধারণা বা একটা কথা আছে। বয়ান বা ন্যারেটিভ এই কথাগুলো আমরা বুঝি, আমাদের সাধারণ মানুষ কিন্তু এখনো বোঝে না। আমি যতদূর আমার কাছে মনে হয় ন্যারেটিভ আমরা ছাত্র জীবনের ন্যারেশন করেছি, সেখান থেকে ন্যারেটিভ ধরে নেওয়া যায়, আর আপনার বয়ান মানে বক্তব্য ধরে নেওয়া যায়। সাধারণ মানুষ এরা কিন্তু বয়ান অথবা আপনার ন্যারেটিভ এই কথাও ঠিক অতটা বোঝে না। আরেকটা ক্ষেত্রে যেটা, যে আড্ডা তো আপনার এখন আর এইভাবে হয় না, আড্ডা চলে এসছে এখন আপনার মোবাইলে। এইখানে যে চ্যাট, যেটা আপনার চ্যাটিং হয়, এই চ্যাটিংটাই হচ্ছে আড্ডা, এবং সেখানে আপনার সবাই যুক্ত হয়। সুতরাং রাজনীতি বলুন, অর্থনীতি বলুন, সমাজ বলুন, সবকিছু এটার মধ্যে চলে এসছে, এই একটা জিনিসের মধ্যে চলে এসছে। সুতরাং যে মাহবুব ভাই যে কথাটা বললেন যে প্রযুক্তির পরিবর্তনের ফলে সবকিছু বদলে যাচ্ছে, এই জিনিসটা আমরা অনেকেই যারা বয়োবৃদ্ধ আছি, বয়স্ক আছি, আমরা ঠিক বুঝতে পারি না, যার ফলে আমাদের এই চিন্তা ভাবনাগুলো বয়স্কদের চিন্তা ভাবনা এবং তরুণদের চিন্তা ভাবনার সঙ্গে অনেক ফারাক থেকে যায়। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের অনেক 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 সমস্যা, তারপরে প্রধান সমস্যা হলো যে আমাদের লেখাপড়াটা একদম শেষ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা এটা আপনার একদম শেষ, ওটার মধ্যে কিছু অবশিষ্ট আছে আমার কাছে মনে হয় না। আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করেন একেবারে ইউনিভার্সিটি, সব জায়গায় দেখবেন যে এত নিচে চলে গেছে তার মান, এটা ঠিক বলে বোঝানো যাবে না। ক্যাডেট কলেজের ছাত্র সাইদ আব্দুল্লাহ, ক্যাডেট কলেজ প্রিভিলেজড শিক্ষা প্রতিষ্ঠানের একটা, এই দেশে খুব কম সংখ্যক ছাত্রই সেখানে যাওয়ার সুযোগ পায়, এবং এটা সরকার অনেক অর্থ ব্যয় করে, মোস্ট প্রিভিলেজড। হোয়াট অ্যাবাউট দ্য প্রাইমারি স্কুলস? একেবারে সেই কুড়িগ্রামের চরের উমারির চরের মধ্যে প্রাইমারি স্কুলটা বা হাই স্কুলটা, সেখানে কি শিক্ষা পাচ্ছে, কি ব্যবস্থাটা আছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। অসংখ্য স্কুল তৈরি হয়েছে আপনার বিভিন্ন এমপিও ভুক্তি করে, এবং কলেজ তৈরি হয়েছে উইথ অনার্স অ্যান্ড মাস্টার্স, যেখানে আপনার কোনো শিক্ষক নেই, সেখানেও আপনার অনার্স করে বসে আছে। দিনাজপুর গভর্নমেন্ট কলেজে যাওয়ার কিছু আগে আমার সুযোগ হয়েছিল, আমার চাকরি জীবনের শুরুতে আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে কাজ করেছিলাম। সেখানে একটা ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টেন্সি ডিপার্টমেন্ট, যার মাত্র একজন শিক্ষক, তার অনার্স আছে, মাস্টার্স আছে, অনলি ওয়ান টিচার। এখন আপনারা বলুন যে এই কলেজগুলোর কি প্রয়োজন আছে? সবাই আর্টস পড়ে, বিএ আর্টস বেশিরভাগ, এবং আপনার যে কমার্স খুব কম ছাত্র পড়ে আজকাল, সায়েন্স তো পড়েই না প্রায়। তাহলে এই যে শুধুমাত্র জেনারেল এডুকেশনে বিএ পাস করাচ্ছেন, তাদেরকে দিয়ে আপনি কি করবেন? তার প্রয়োজনটা কি? সমাজে তার প্রয়োজন কি? কোনো প্রয়োজন নাই, এবং যার ফলে দেখা যাবে যে তার পুরো শিক্ষাটাই ব্যর্থ হয়েছে। এর মধ্যে কি হয়? ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য বা মেয়েকে লেখাপড়া শেখানোর জন্য ওই বৃদ্ধ মা তার জমিটুকু সে জমি বিক্রি করে ছেলেকে পাঠিয়ে দেন ঢাকায় পড়ার জন্য, সেখান থেকে বিএ পাস করে যায় বা একটা প্রাইভেট ইউনিভার্সিটিকে একটা ডিগ্রি নিয়ে যায়, তারপর চাকরি খুঁজে পায় না। এই যে আপনার সারা দেশে অসংখ্য শিক্ষিত বেকার, এটা তো একটা বড় সমস্যা, এটাকেও কিন্তু আমরা কেউ চিন্তা করছি না। আজকে এই সরকার সংস্কারের কমিশন অনেকগুলো গঠন করেছে, কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয়নি, যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল, যেটা আমি মনে করি যে এটা সবচেয়ে আগে দরকার ছিল। গোটা প্রবলেমগুলোর মূলে ওই জায়গাটাই। আমি যদি আমার যদি শিক্ষাটাই ঠিক না হয়, জ্ঞান যদি আমার না থাকে, তাহলে আমি কি দিতে পারবো বা কি নিতে পারবো, বা সমাজে কোন পরিবর্তনটা আমি আনতে পারবো, আমি নিজের পরিবারের জন্য বা কি পরিবর্তন আনতে পারবো? আপনারা দেখুন মেডিকেল কলেজগুলোতে পরীক্ষার রেজাল্ট কালকে বেরিয়েছে বোধ হয়, তাই না? এবং এতগুলো ছেলে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে কয়েকটা মাত্র 5,500 ছেলে বোধ হয় সুযোগ পেয়েছে বিভিন্ন আপনার সরকারি আপনার মেডিকেল কলেজগুলোতে পড়ার জন্য। বাকিরা কি করবে? আবার তাদেরকে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হাই স্কুলে লটারি করে ভর্তি হয়। আমি উদাহরণ দিই, আমার ঠাকুরগাঁও জেলা স্কুল, সেখানে লটারি করে ঠাকুরগাঁও ছেলেরা পরীক্ষা দিয়েছে। ক্লাস 3-তে যে ছেলে ভর্তি হবে তাকে যেতে হচ্ছে আপনার
গাইবান্ধা স্কুলে, এটা কোন ব্যবস্থা, কি লাভ, এটাতে কি তৈরি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না। এই যে একটা আমি বলবো উন্মাদনা চলছে শিক্ষা ক্ষেত্রে, এইটা তো আপনার কেউ কোনোদিন এটা দৃষ্টিও দিচ্ছে না, কথাও বলছে না, এবং এটাকে পরিবর্তন করার জন্য কোনো চেষ্টা করা হচ্ছে না। এখানে যেহেতু আপনার কোন নির্দিষ্ট বিষয়ে আলোচনা হচ্ছে না, আলোচনা বিভিন্ন খাতে যাবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। মাহবুবুল্লাহ ভাই আমার এখানে পাশে বসে আছেন, উনি আমার আদর্শ। আমরা যখন প্রথম ঢাকা কলেজেই পড়ি তখন থেকে ওনাকে আমরা চিনি যে তিনি একজন অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং রাজনীতির সঙ্গে জড়িত। যখন ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছি, ওনাকে সরাসরি পেয়েছি, তখন ছাত্র ইউনিয়নের উনি সাধারণ সম্পাদক, আমরা গিয়ে ভর্তি হয়েছি। একদিকে মেধাবী, স্ট্যান্ড করা প্রত্যেকটা পরীক্ষাতেই, অন্যদিকে আপনার রাজনীতির একেবারে সবচেয়ে আপনার বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত মাহবুবুল্লাহ ভাই। তার সংস্পর্শে আসার সুযোগ হয়েছে, অনেকেরই সংস্পর্শে হয়েছে। উনি আমাদের পরীক্ষার আগের রাতে আমাদেরকে ইকোনমিক্সও পড়িয়েছেন, পরীক্ষার আগের রাতে উনি ইকোনমিক্সও পড়িয়েছেন আমাদেরকে। তো সেই মাহবুবুল্লাহ ভাই আজকে রিটায়ার্ড লাইফ লিড করছেন, এবং ওনার যে দেওয়ার কথা, যত বেশি আমরা আশা করি তার কাছ থেকে, আমরা যেটা আশা করেছিলাম যে আরো 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 বেশি, কিন্তু তার জন্য সমাজ সেই সুযোগটা সৃষ্টি করেনি, এখনো করছে না। এই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের নজর দেওয়া আমরা কেউ দিই না, আমরা যারা রাজনীতি করি আমরাও দিই না, কেউই দেয় না। এরকম অসংখ্য আছে, বিশেষ করে আমাদের যারা অবদান রেখেছেন আমাদের এই রাষ্ট্র গঠনে। 69 মুভমেন্টে তখন মাহবুবুল্লাহ ছিলেন একজন দিকপাল, তার বক্তৃতা শোনার জন্য সেই সময় হাজার হাজার ছাত্ররা চলে আসতো। সেই মাহবুবুল্লাহ 71 সালে যুদ্ধের পুরোটা সময় পাক সেনাদার বাহিনীর কারাগারে ছিলেন, তার মৃত্যুদণ্ড হয়েছিল। এই কথাগুলো কিন্তু অনেকেই জানে না। আমরা যদি শুধু বলছি শিক্ষাবিদ, উনি শুধু শিক্ষাবিদ নন, তিনি সমাজ পরিবর্তনের সবচেয়ে কঠিন রাস্তাটা বেছে নিয়েছিলেন, বিপ্লবের রাস্তা। সেই বিপ্লবের রাস্তা বাঁচতে গিয়ে তিনি তার জীবনের যে তথাকথিত যে উপরে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ি উনি খোঁজেন, যার ফলেই আজকে বলছেন যে আমার তো গাড়ির সমস্যা। এটাই বাস্তবতা। আমি এই জন্য কথাগুলো বলছি যে সমাজ তো আমরা ঠিক যেভাবে চাই সেভাবে সমাজ তৈরি হয়নি, যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি। আমি ধন্যবাদ দিতে চাই ছেলেদেরকে যে তারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে। এখন কথা হচ্ছে, একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সবসময়, যে হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোন চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না, নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সময় মাহবুবুল্লাহ ভাইরা যা থিওরি পড়াতেন আমাদের, তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিসিজম। রোমান্টিসিজম মানে এটা হয় না, ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ, একটা প্রতি ধীরে ধীরে যেতে হয়, যেতে গেলে কিছুটা পারা যায়, তাও সবকিছু যে সুনিশ্চিত হবে তা নয়। আজকে বদলায়, সবকিছুরই পরিবর্তন হয়। আজকে সোভিয়েত ইউনিয়নে বিপ্লব হয়েছে, সেই বিপ্লব তখন সত্যিকার অর্থেই গোটা পৃথিবীর নির্যাতিত মানুষের সামনে সেটা একটা স্বপ্ন ছিল, যে সোভিয়েত ইউনিয়নের বিপ্লবের মধ্যে দিয়ে, লেনিনের কথার মধ্যে দিয়ে সেই যে বিপ্লব প্রতিষ্ঠিত হবে, সমস্ত জন্য মানুষের ভাগ্য পবিত্র হবে, গরিব লোক অনেক ভালো থাকবে, এটাই ছিল ব্যাপারটা। কিন্তু দেখা কি গেল, কিছুদিন পরে, বেশ কিছুদিন পরেই ওখানেও সেই সমস্যা তৈরি হলো, সুইডেন ভেঙে গেল। চীনে মাও সেতুং দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করলেন, লড়াই করার পরে তিনি সফল হলেন, চীনে বিপ্লব হলো, লাল পতাকা উঠলো, লাল দেশ তৈরি হলো। এখন সেই চীনে কোন দিকে গেছে? পরিবর্তন। আমি দোষারোপ করছি না, এটাই বোধহয় ধারা। প্রয়োজনের সঙ্গে সঙ্গে, অর্থনীতি ভাষা তাই বলে, প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায় এবং সেটা পাল্টাতে হয়। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি।